কাল যেহেতু সোমবার ছিল, আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে, তাই আমরা দুজনেই সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়েছিলাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার আগে ভাবলাম একবার মহিষাদল থেকে ঘুরে যাব। ওই যে মহিষাদলের রাজবাড়ি রয়েছে, সেটাই একবার যাওয়ার পথে দেখে যাব। রাজবাড়িতে ঢোকার আগে রয়েছে একটা টিকিট কাউন্টার, সেখানে পার হেড 20 টাকা করে নিয়েছিল। আর যেহেতু আমাদের বাইক ছিল, তাই বাইক পার্কিংয়ের জন্য আরও এক্সট্রা 5 টাকা চার্জ নিয়েছিল। এই হচ্ছে মহিষাদলের রাজবাড়ি। রাজবাড়ির এই বাইরেটা ঘোরা এবং রাজবাড়ির ভেতরে ঢুকে গিয়ে সমস্ত জিনিস দেখা, টোটালটারই চার্জ পার হেড 20 টাকা। আমরা বাইরে বেশ খানিকক্ষণ ঘুরে নিয়ে তারপরে ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। রাজবাড়ির নিচতলার বেশ খানিকটা অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত হলেও নিচতলার পেছনের দিকের কিছুটা অংশ এবং ওপর তলাগুলো সাধারণ মানুষের জন্য একেবারেই নিষিদ্ধ ছিল। তবে কিছুটা প্রসিডিওর ফলো করে ওখানে ওপর তলাতে রাতে থাকারও ব্যবস্থা রয়েছে। রাজবাড়ির ভেতরে একটি কক্ষে ছিল সমস্ত রাজা মহারাজাদের ছবি, তাদের বসার সিংহাসন, অনেকগুলো সোফা এবং তৎকালীন ব্যবহারী নানা জিনিসপত্র। আরেকটি কক্ষ ছিল শিকার কক্ষ। সেখানে সমস্ত রাজা মহারাজারা যে সমস্ত বাঘ, ভাল্লুক, কুমির, হরিণ ইত্যাদি পশু পাখিদের যে মেরেছেন, ওই প্রাণীগুলোর অরিজিনাল চামড়া দিয়ে প্রাণীগুলোর শোপিস তৈরি করে রাখা রয়েছে। এবং আরেকটি কক্ষে তৎকালীন রাজা মহারাজাদের ব্যবহারী সমস্ত অস্ত্র শস্ত্র এবং তৎকালীন শাস্ত্রীয় সঙ্গীতের জন্য ব্যবহারী সমস্ত বাদ্যযন্ত্র সব কিছু ওই কক্ষে রাখা রয়েছে। আরেকটি কক্ষ ছিল শয়নকক্ষ। সেখানে রাজাদের খাট, একটি দোলনাও রাখা রয়েছে। ড্রেসিং টেবিল, সোফা, পিয়ানো এই সমস্ত ওই কক্ষে আছে। আরেকটি কক্ষ ছিল পুস্তকালয়। সেখানে সমস্ত বই রাখা ছিল। রাজবাড়ির বাইরে একটা শিব ঠাকুরের মূর্তি করা ছিল এবং মহারাজা সতীপ্রসাদ গর্গের একটি স্ট্যাচু ছিল। আর রাজবাড়ির বাইরে রাজার হালে নামে একটি রেস্টুরেন্ট ছিল। রাজবাড়ি দেখে শ্বশুরবাড়ি গিয়েই আগে আমরা খেতে বসে পড়েছিলাম। বাপি মা কালকে রান্না করেছিল আলু ভাজা, পটল ভাজা, এঁচোড় আলুর তরকারি, ডাল, চিংড়া মাছের মালাইকারি আর চাটনি। আর এই সব কিছুর মধ্যে আমার ফেভারিট তো চিংড়া মাছ, সেই জন্য কালকে ভীষণ ভালো খেয়েছিলাম আমরা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।